এটা এমন একটা ধরনের ইস্যু, ডিম আগে না মুরগি আগে, এরকমের একটা এর মধ্যে পড়ে যাবে, ভয়ানক কন্ট্রোভার্সির মতো। হোয়াট এভার ইউ ডু, একটা জায়গা থেকে তো বেরোতে হবে। একটা কথা আপনাদেরকে মনে রাখতে হবে, প্রধান বিচারপতি এবং যে চিফ কি বলে অ্যাটর্নি জেনারেল, তারা কিন্তু সরকার কর্তৃক এই ইন্টারিম গভর্নমেন্ট কর্তৃক নির্বাচিত না। পাকিস্তান এয়ারলাইন্স যেটা অ্যাপ্লাই করছে ঢাকা আসার জন্য, তাদেরকে ইন্ডিয়া ওভারফ্লাই করার অনুমতি দেয় নাই, যার ফলে এটা থাইল্যান্ড যেতে, ব্যাংকক যেতে আমাদের টিকিট 50,000 টাকা রিটার্ন টিকিট, পাকিস্তান যেতে 1,30,000 টাকা, এটা সম্ভব হচ্ছে না। আমরা তাহলে সেভেন সিস্টার্স এর প্লেন ওভারফ্লাই বন্ধ করে দেই, এটা সরকারের দেখাইলেই কিন্তু সব ফ্লাইট চালু হয়ে যাবে। পাকিস্তান যে ইনোভেশনে আশ্রয় নিয়েছিল, আপনার কলম্বো হয়ে দিন মাসে কি পাকিস্তান মাগরিবি পাকিস্তানের মধ্যে বিমান যোগাযোগ চালু হয়েছিল, তো সেইটা হয়তো ইকোনমিক্যালি ভায়াবল মনে নাও হতে পারে। দেখুন, আমরা আজকে অনুপুঙ্খ যে বিশ্লেষণটা করলাম, হালফিল যে অবস্থাটা, তার উপর ভিত্তি করে যে বিষয়টি উপসংহারে পৌঁছানো যায় সেটি হচ্ছে, নির্বাচন যদি নিশ্চিত করতে হয় তাহলে রিফর্মের যে ব্যাপারটা সেটা এক পাশে রেখে, যেটা কন্টিনিউয়াস প্রসেস হওয়া উচিত, বিচার সেটা বিচারের মতো চলবে, কিন্তু কোনো কারণে নির্বাচন আপনার ডিরেইল করার কোনো স্কোপ দেওয়া যাবে না। প্রয়োজনে আমার জানা মতে মৌসুম স্যার আউট মে মাসে মীমাংসিত হয়ে যাওয়ার কথা পঞ্চদশ সংশোধনীর বিষয়টা, আপনার গণভোট এবং তত্ত্বাবধায়ক সরকারের যে প্রভিশন রিভাইভড হয়ে যাবে। যদি হয়ে যায় তাহলে নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করে সংবিধান সম্মত ভাবে নির্বাচন আয়োজন করাটা 90 দিনের মধ্যে হয়ে যাবে, তখন অবশ্যম্ভাবী। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ব্রিগেডিয়ার মোহাম্মদ। আমি হাসিনা, এক মিনিট, কলিমুল্লাহ ভাই লিসেন, আপনি কনস্টিটিউশনে রিভাইভ কিভাবে করবেন আমাকে পদ্ধতিটা বলেন। যেটা হচ্ছে না, আমি যে প্রক্রিয়াটা শুনেছি সেটা হচ্ছে, কোর্ট এ আছে বিষয়টা বিচারাধীন, পঞ্চদশ সংশোধনীটা বাতিল যে হয়ে যাচ্ছে, সেটা বাতিল হওয়া মানেই হচ্ছে অটোমেটিক্যালি আপনার ওই দুটো প্রভিশন রিভাইভড হয়ে যাবে, একটা গণভোট করার প্রভিশন আর একটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রভিশন। দুটোই আইন সিদ্ধ হবে, তখন আপনার সিদ্ধান্ত নেওয়া যাবে যে কোনটা আগে কোনটা পরে। আপনি যদি গণপরিষদ করতে, তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রযোজ্য হবে, চলতি এটা ইন্টারিম গভর্নমেন্ট হিসেবে ইন্টারিম গভর্নমেন্ট তখন আর কার্যকর থাকতে পারবে না, মানে তখন সংবিধানের ওই প্রভিশন অনুসারে তত্ত্বাবধায়ক সরকার নতুন করে গঠন করতে হবে, এবং সেটার ফ্রেমওয়ার্ক 90 দিনের। তাহলে স্যার প্রবলেমটা বলি, জি প্রবলেমটা বলি, তাহলে আপনি লাস্ট রিটায়ার্ড চিফ জাস্টিস কে কেয়ারটেকার প্রাইম মিনিস্টার, কেয়ারটেকার চিফ অ্যাডভাইজার বানাবেন। মানে বিষয়টা এমন, এটা এমন একটা ধরনের ইস্যু, ডিম আগে না মুরগি আগে, এরকমের একটা এর মধ্যে পড়ে যাবে, ভয়ানক কন্ট্রোভার্সির মতো। হোয়াট এভার ইউ ডু, একটা জায়গা থেকে তো বেরোতে হবে। একটা কথা আপনাদেরকে মনে রাখতে হবে, প্রধান বিচারপতি এবং যে চিফ কি বলে অ্যাটর্নি জেনারেল, তারা কিন্তু সরকার কর্তৃক এই ইন্টারিম গভর্নমেন্ট কর্তৃক নির্বাচিত না। 8ই আগস্টের আগেই এই দুইটা নির্বাচন হয়েছে, এবং এইখানে যদি কোনো মামলা হয় এবং এই ধরনের, যেটা ডক্টর কলিমুল্লাহ বললেন, আমি অবাক হব না, কিন্তু সেটা প্রযোজ্য হবে পরবর্তী ইন্টারিম গভর্নমেন্টের জন্য। এই একটা গভর্নমেন্ট যেটা চলছে ইন্টারিম গভর্নমেন্ট হিসেবে, হাইকোর্ট সুপ্রিম কোর্টের রুলিং নিয়ে, অ্যাডভাইস নিয়ে প্রেসিডেন্ট যে সরকারকে অলরেডি অথরাইজ করেছেন, সেই সরকারের জন্য আবার হাইকোর্টের এই মুহূর্তে চালু হওয়া, সত্যিকার অর্থে একটা জিনিস বুঝতে হবে, শেখ হাসিনা কিন্তু 2009 সালে ক্ষমতায় এসে মইনু আহমেদের ওই পিরিয়ডের, আমার যতদূর জানা, ওই টাইমটাকে তারা অ্যাপ্রুভ করে নাই। এম আই রাইট?
মহসিন ভাই কি বলেন? তো ওইটা যদি মহসিন রশিদ ভাই করতে পারবে ঠিক না যে তারা শেখ হাসিনার কিন্তু জেনারেল মঈনকে কথা দিয়েছিল যে তার পিরিয়ডটাকে ওকে করবে, কনফার্ম করবে, কিন্তু তারা করে নাই। এই পার্লামেন্টে কিন্তু এটা অ্যাপ্রুভ হওয়ার কথা, পিরিয়ড অফ বিটুইন 11 জানুয়ারি 7 টু আপনার যেদিন 30 ডিসেম্বর যেদিন তারা ক্ষমতা হস্তান্তর করছে গভর্নমেন্টকে, এই টাইমটা কিন্তু ইরেগুলার রয়ে গেছে। তো সুতরাং একটা রাজনৈতিক সরকার যখন ক্ষমতা হস্তান্তর করবে তারপরে এই অন্তর্বর্তী কি বলে এই যে তত্ত্বাবধায়ক সরকারের সেটা প্রযোজ্য হবে। এবং গণভোটের প্রশ্ন তো আমরা এখন বলতেছি যে গণভোট না হোক, যে ইলেকশন হবে কি হবে না, কখন ইলেকশন হবে, আগে ইলেকশন না আগে সংস্কার না আগে বিচার, এই বিষয়টা এই গণভোটটা এখন আমরা চাচ্ছি যে এইটার জন্য যদি আবার নতুন করে কোনো সুপ্রিম কোর্টের রুলিং নেওয়া লাগে বা কোনো অ্যাপ্রুভাল নেওয়া লাগে, সেটা নিয়ে গণভোট করা হোক এবং জনগণের মতামত একটা নেওয়া হোক। সত্যিকার অর্থে যদি রাজনৈতিক দল নিজেরা যদি সংস্কার শুরু না করে, তাহলে আমার দৃঢ় বিশ্বাস জনগণ গণভোট হলে ওই বর্তমান এই সরকার তাদের ক্ষমতা বা শাসন চালিয়ে যাক এই পক্ষেই মতামত আসবে। আমি যেটা টক শোতে জনগণের যে ভিউজটা যেটা পাচ্ছি এবং সাধারণ যে মতামতটা পাচ্ছি, এখন যে জিনিসটা আমরা ভারত একটা জাস্ট 30 সেকেন্ডে কথাটা বলবো, আমরা দুই দেশের সাথে সম্পর্ক হবে কিন্তু ইকুয়াল টার্মসে, রেসপেক্টফুল, মিউচুয়ালি রেসপেক্টফুল ইকুয়াল টার্মস। ভারত ট্রান্সশিপমেন্ট বন্ধ করেছে, আমাদের সরকার থেকে একটা আদেশ হওয়া উচিত ছিল, বাট ফরেন মিনিস্ট্রি থেকে এই ধরনের কোন আদেশ আমরা এখনো পাইনি। ওই সুতা আমদানি বন্ধ, হ্যান বন্ধ, ত্যান বন্ধ, দ্য সেম থিং শুড হ্যাভ বিন ডিক্লেয়ার্ড যে ঠিক আছে ট্রান্সশিপমেন্ট বন্ধ, আমাদেরও ট্রান্সশিপমেন্ট বন্ধ, ওই করিডোর তো প্রশ্নই ওঠে না। সেকেন্ড হচ্ছে যে ফ্লাই পাস, বাংলাদেশ পাকিস্তানের মধ্যে বিমান যোগাযোগ সম্ভব হচ্ছে না, বিকজ পাকিস্তান এয়ারলাইন্স যেটা অ্যাপ্লাই করছে ঢাকা আসার জন্য, তাদেরকে ইন্ডিয়া ওভারফ্লাই করার অনুমতি দেয় নাই, যার ফলে এটা থাইল্যান্ড যেতে, ব্যাংকক যেতে আমাদের টিকিট 50,000 টাকা রিটার্ন টিকিট, পাকিস্তান যেতে 1,30,000 টাকা, এটা সম্ভব হচ্ছে না। আমরা তাহলে 7 সিস্টার্স এর প্লেন ওভারফ্লাই বন্ধ করে দেই, এটা সরকারের দেখালেই কিন্তু সব ফ্লাইট চালু হয়ে যাবে। হোয়াট ইজ আওয়ার প্রবলেম? আমরা বলবো যে ঠিক আছে তুমিও যদি অ্যালাউ না করো, বিমান অ্যাপ্লাই করবে ফর এ ফ্লাইট টু করাচি এন্ড রাওয়ালপিন্ডি, যদি তাদেরকে অনুমতি না দেয় সাথে সাথে তারা আমরা নট 7 সিস্টার্স এর সব ফ্লাইট ওভারফ্লাই বন্ধ করে দিই, তারা যাক, আমরা কিন্তু ওদের ক্ষতি তো চাচ্ছি না, বাট ইকুয়াল টার্মস, ইকুয়াল রেসপেক্টফুল অ্যাকশন হইতে হবে। আমরা একটা দেশ অলরেডি কিন্তু গভর্নমেন্ট অনেক বিষয় নিচ্ছে, বাট সেটা নেওয়াটা আরো একটু ফোর্সফুল হোক, সেটা আমরা চাচ্ছি। আমরা তোমরা যেটা করবে আমরা সেটাই রিপ্লাই দিব, নট মোর দেন দ্যাট, ততটুকুই রিপ্লাই দিব। এটুকু কিন্তু আমাদের ধর্মেও অ্যালাউ করে। আমি মানে কেউ যদি আমার কোনো ক্ষতি করে, আমি ঠিক সেই পরিমাণ ক্ষতিটা আমাকে অ্যালাউ, তার প্রতি রিয়াক্ট করতে অ্যালাউ করে। আমরা সেই রাষ্ট্রীয় পর্যায়ে সেটাই করব যে ঠিক আছে তুমি যদি এই, আমরা কিন্তু এই যাতায়াতটা শুরু করতে পারছি না, জাহাজ বন্ধ করতে পারে নাই, পারলে ওইটাও করতে, এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের ওভারফ্লাই পারমিশন যদি না হয়, আমাদের উচিত 7 সিস্টার্স, তখন ভারত বুঝবে যে মানে কেমনে এই 7 সিস্টার্স এর সাথে সম্পর্ক কেমনে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। জি কলিমুল্লাহ স্যার, শেষ করেছেন আপনি? আমি যেটি বলবো সেটি হচ্ছে এই যে লাহোরে একটি বিমান হাইজ্যাক করে নেয়ার সূত্রতে ভারত দিদেন মাগরেবে পাকিস্তান এবং মাশরিকে পাকিস্তানের মধ্যে ভারতের উপর দিয়ে ফ্লাইট চলাচল যে বন্ধ করেছিল, এটা তার লিগেসি। এখন আপনার এরপরে যেটা পাকিস্তান যে ইনোভেশনে আশ্রয় নিয়েছিল, আপনার কলম্বো হয়ে দিদেন মাশরিকি পাকিস্তান মাগরিবি পাকিস্তানের মধ্যে বিমান যোগাযোগ চালু হয়েছিল। তো সেইটা হয়তো ইকোনমিক্যালি ভায়াবল মনে নাও হতে পারে, বাট ইন্টেন্ট যদি হয় যে এটি দুই পক্ষ চালু করবেই, তাহলে কোন রকমের আপনার এই ইকোনমিক বাধা সেটা বাধা হয়ে দাঁড়াতে পারবে বলে মনে হয় না। ধন্যবাদ।